নিষিদ্ধ করা, আমাদের করা হলো এই কারণে যে তখনকার আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে সরকার এবং তৎকালীন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী তাদের কাছে মনে হয়েছে দেশপ্রেমের সামগ্রিক চেতনাটাকে বাংলাদেশ জামাত ইসলাম, ওকে, ইসলামী ছাত্র শিবির লোকেরা ধারণ করে এই কাজটা করছে। আর ছাত্র শিবির তার ছাত্র সংবাদে প্রকাশনা যেটা করেছে, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমি মনে করি যে তাদের এখানে একজন গবেষক একটা লেখা লিখেছে এবং তারা এটা পরে যখন বুঝতে পেরেছে বা এটা না তাদের না পরে নজরে বুঝতে পারে এসছে, নাই, পরে বুঝতে পারে না নাই না ভাই। আমি একটু একটু খালি আমি বলছি যে যখন তাদের নজরে এসছে তারা প্রত্যাহার করেছে এবং এটার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে। দিস ইজ জানাব। এখন আমি যদি আপনাকে আরো ধরি যে এটা তো এই নেগেটিভটাকে যদি আপনি ওভাবে নেন, আমি এটা মানে শ্রদ্ধা রেখেই বলছি যে আমাদের এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ওনাদের ওখানে যে মহাসচিব হিসাবে শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি কাজ করছেন, ওনার বাবা সম্পর্কে আমাদের কাছে কি মেসেজ আছে? তো সেজন্য কি বিএনপি কে এখন ক্ষমা চাইতে বলতে হবে, বা আমরা কি বলবো যে মির্জা ফখরুল সাহেবের শ্রদ্ধেয় মরহুম পিতা মির্জা রুহুল আমিন চোখা মিয়া 1971 সালে উনি ঠাকুরগাঁ জেলার না অন্যতম মানে স্বাধীনতা বিরোধী মাসুদ হিসাবে ভাই, 710 জনের একজন ছিলেন। একটু একটু শেষ করছি যে জি এই মাসুদ কারণে ভাই, কি এখন বিএনপি কে আমরা ধরবো? না আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, তার সাথে তো সালাউদ্দিন কাদের চৌধুরী শহীদ, ওনাকেও ফাঁসি দেওয়া হয়েছে। রাইট, তাতে কি বিএনপি কে না আমরা এখন বলবো যে তাকেও না মাসুদ ক্ষমা ভাই, চাইতে হবে, না বা স্বাধীনতা না মাসুদ ভাই, বিরোধিতা নিয়ে ব্যক্তি তাদের মধ্যেও কনফিউশন আছে? না মাসুদ ভাই, ব্যক্তি আর দলের অবস্থা তো ভিন্ন। আমরা 1971 সালে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের চলাকালীন সময়, তারপরে 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 বিভিন্ন সময় বিভিন্নভাবে স্টেটমেন্ট দিয়ে দল হিসাবে যেটা বলেছে, আমরা যখনই প্রশ্ন করি আপনি বলেন যে আপনারা বলেন যে এই ব্যাপারে জামাত ইসলামের অবস্থান পরিষ্কার, কিন্তু পরিষ্কারটা আপনি একটু বলেন তো, আমরা একটু শুনি যে পরিষ্কার অবস্থাটা কি। 1971 সালে কি আপনারা যারা যা করেছিলেন তা ঠিক করেছিলেন? না, পরিষ্কারটা হচ্ছে এই যে বাংলাদেশ তখন যে অবস্থার প্রেক্ষিতে স্বাধীন হয়েছিল, মাওলানা ভাসানী রহিমাহুল্লাহ উনি তো পরিষ্কার বলেছেন যে তখন 70-এর যে ভোট, আপনি নিশ্চয়ই আরো ভালো জানবেন, সেই 70-এর ভোটে তো তিনি এই স্লোগান দিয়েছিলেন যে ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ কায়েম করো। ওকে, তো সেই বাংলাদেশ কায়েম করা প্রসঙ্গে এসে মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান উনি তো বাংলাদেশের স্বাধীনতা উনি শেষ পর্যন্ত তো চান নাই। 7ই মার্চের উনি ভাষণ, তার পরবর্তী সময়গুলো আমরা তো লক্ষ্য আপনি শুধু করেছি। জামাত এখন ইসলামের বাংলাদেশ, অবস্থাটার কথা বলেন। বাংলাদেশ, শেখ হ্যাঁ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীনতা জামাত চায় নাই, ভালো কথা, মানে বাংলাদেশ একই জামাত চাওয়া না ইসলামী চাওয়া ছিল। এই বাংলাদেশ জামাত ইসলামী 53 বছরে হ্যাঁ, যে নেগেটিভ গুলো বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি, আপনি বাংলাদেশ জামাত ইসলামী সেই পর্যালোচনাগুলি তখন ছিল যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা চাই, কিন্তু ভারত সহযোগিতার মাধ্যমে যে ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে স্বাধীন করে এই দেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা বা ষড়যন্ত্র করছে, এটার সাথে জামাত ইসলামের দ্বিমত ছিল ওকে। এবং সেই দ্বিমতটা তো 1971 সত্য। সালে আমি আমি সেই একদম দ্বিমতটা তো পরিষ্কার সত্যে অবস্থানটা পরিণত হয়েছে। আবার বলি। আপনার পরিষ্কার অবস্থানটা হচ্ছে 1971 সালে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায় নাই, কিন্তু জামায়াতে ইসলামী স্বাধীনতা চাইছিল, এবং চাইছিল হচ্ছে ভারত সাহায্য করবে না এরকম একটা অবস্থায় স্বাধীনতা, তাই তো? ভারতের ষড়যন্ত্রমূলক ওই সহযোগিতাকে সাথে নিয়ে আমরা এবং স্বাধীনতাটা এই চাইনি, অবস্থানে কোনো কারণ আমরা মনে পরিবর্তন, করেছি এই 71 থেকে একটা, 25 পর্যন্ত কোনো অবস্থান পরিবর্তন হয় নাই তো, এটাই ছিল তো, এটাই ছিল, এটাই থেকে এই এইটাই আছে। 2024-এ এসে এটার পরিবর্তন হয়েছে। আমি বলেছি এবং আমাদের ছাত্ররাও তো বলেছে, জনতাও বলেছে যে ওই 2024-এ 5ই আগস্ট হুম, আমরা কিন্তু শুধুমাত্র একটা সরকার পরিবর্তন ঘটাই নাই, হুম, আমরা আমাদের এই সন্তানেরা, আমাদের এই ছাত্র জনতা সেদিন একটা আধিপত্যবাদেরও আমরা পতন ঘটিয়েছি। কারণ ওকে, আপনি জানেন যে আপনার আপনার একটা ইস্যু আমি আলোচনাতেও দেখেছি এবং হুম, আমাদের দেশের গোয়েন্দা সংস্থা পরবর্তীতে বিভিন্ন আলোচকরাও বলেছেন যে হুম, সেদিন 2024-এর জুলাই আগস্টে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা সক্রিয় এবং শক্তিশালী গোয়েন্দা সংস্থা এই দেশের তৎকালীন দুষ্ট চক্র, আইন শৃঙ্খলা বাহিনীতে যারা ছিলেন তাদের সাথে সম্পৃক্ত থেকে আমাদের দেশের ছেলেদের উপর গুলি করা হয়েছে। আমি আমার 67 দিনের রিমান্ডে আমি একটা সাক্ষাৎকারে বলেছি, আপনাকে আবার একটু স্মরণ করাচ্ছি, যে আমাকে যখন ইন্টারোগেশন সেলে নেওয়া হয়েছে তখন চোখ বাঁধা, হাত পা বাঁধা অবস্থায় আমাকে যখন দুটা চেয়ারে শোয়ানো হয়েছে, আমি তাদের কাছে খুব ইসের সাথে জানতে চেয়েছিলাম, স্পষ্টভাবে জানতে চেয়েছিলাম যে আমার চোখ খুলে দেন, অথবা আমাকে দেখতে দেন, অথবা আমাকে পরিচয় দেন যে আপনারা কারা আমার ইন্টারোগেশনে আসছেন। ওনারা অসতর্কতা বশত হোক অথবা কৌশলগত দিক থেকে ওনাদের মনে না থাকার কারণে হোক, ওনারা বলেছেন এখানে দেশি বিদেশি সংস্থার লোকেরা না আছেন। না আমি খুব মাসুদ ভাই, আশ্চর্য হয়েছি আমরা এই বক্তব্যগুলি, মাসুদ ভাই, এই আমরা একটু, পর্যন্ত যখন দেশ গিয়েছে। মাসুদ আমি ভাই, সেজন্য বলেছি যে খালিদ ভাই আমরা একটু আসলে একটু একটু প্লিজ, প্রিসাইজ জি থাকতে জি। চেষ্টা করি। অর্থাৎ 1971 সালে যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, জামাত ইসলাম এটার সাথে একমত ছিল না। তো জামাত ইসলাম এটার সাথে একমত কখনোই পোষণ করে নাই। 2024 সালে আইসে বাংলাদেশ, আপনি মনে করতেছেন 2024 সালে আইসে বাংলাদেশ একটা অন্যরকম
স্বাধীনতা পাইছে, এটা কি ব্যাপারটা এরকম? মানে ভারত টারত এইসব না না এলিমেন্ট আমি যেতে চাইতেছি না, আপনি না না, দুই লাইনে আমি বলেন আমার কথাটা 1971 সালে দুই জামাতের অবস্থান সঠিক ছিল। দুই লাইনের জামাত ইসলামের দুই লাইনের কথাটা আসলে কোনো একটা কোশ্চেনের কথাটা আপনি কখনো কখনো দুই লাইনে বলতে পারবেন না, না। পারবেন না এই কারণে আপনি আমাকে বলেছেন, যে সেই জন্য কথাটা স্বাধীনতা, উঠলো হ্যাঁ, যে আপনাদের না না, অবস্থান নাকি স্বাধীনতার পরিষ্কার, কিন্তু আমি কখনো এই পরিষ্কার কথাটা জানতে পারি না। পরিষ্কারটা পরিষ্কার কি? কথা হচ্ছে এইটা যে বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতাটা ভারতের ষড়যন্ত্রমূলক সহযোগিতার মাধ্যমে চায়নি, কিন্তু যখন স্বাধীন হয়েছে দেশ, সেই স্বাধীনতাকে ধারণ করে জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির তার সামগ্রিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এবং সেটা প্রমাণিত এবং ওকে, পরীক্ষিতভাবে দেশের জনগণ সেটাকে ফ্যান্টাস্টিক, গ্রহণ করেছে। ফ্যান্টাস্টিক। আচ্ছা, আমি 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 এই যে এইখানকার একজন উপদেষ্টা আছে বর্তমান সরকারে, তার নাম মাহফুজ আলম। তিনি বলেছেন যে আহ, আহ, আমি তিনি অনেক কথা বলেছেন তার স্ট্যাটাসে, আমি শুধু 4 লাইন শোনাই। মুক্তিযুদ্ধের পর কি হয়েছে তা নিয়ে সমালোচনা করুন, ইতিহাস পর্যালোচনা করুন, কোনো সমস্যা নেই। এমনকি মুক্তিযুদ্ধের সময় কি কি ঘটেছে তা নিয়ে তর্কও উঠতে পারে, কিন্তু শেষ হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে। আপনারা কি মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছেন, নাকি এইখানেও আপনাদের একটু আলাদা জায়গা আছে জনাব মাসুদ? মানে এতদিন পরে সেই প্রশ্ন করাটাই আসলে অবান্তর। ব্লেম অবান্তর এই গেম। কারণে যে হ্যাঁ, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এই চেতনাকে ধারণ করে শুধু করে নাই। আপনি দেখেন 2010 না না, সালে আপনারা তো সর্বপ্রথম মুক্তিযুদ্ধের কথা আমাদের, উঠলে বলেন এটা ভারতের ষড়যন্ত্র, না 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 এটাতে না, খারাপ জিনিসই মনে ষড়যন্ত্র, হয়, শুই না তো ভালো না জিনিস না না মনে হয় না, না এটাকে। আমরা বলেছি যে যখন দেশটা স্বাধীন হয়েছে সেই স্বাধীনতাটাকে অর্থবহ করা এবং এটা ধারণ করার ক্ষেত্রে জামাত ইসলামী ওকে, প্রমাণিত এবং পরীক্ষিত ওকে, ঠিক এই আছে, দেশের মানুষের কাছে। ঠিক আছে। গত 6-7 বছরের হিসাব করলে একক হিসাবে ছাত্রলীগের হাতে মার খেয়েছেন সবচেয়ে বেশি আপনি। 6-7 বছর তাদের নিগ্রহের শিকার হয়েছেন, জীবনের ঝুঁকির মধ্যে পড়েছেন। যারা আপনাকে বিভিন্ন সময় মেরে ফেলতে চেয়েছে, সে ছাত্রলীগ এখন একটা নিষিদ্ধ সংগঠন, এবং এই নিষিদ্ধ সংগঠন বা একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে তাদের একটা নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা জনমত তৈরি হয়েছিল। এই নিষিদ্ধের দাবির পক্ষে আপনিও ছিলেন কিনা জনাব নুরুল হক নূর? এখন এখানে গণ অভ্যুত্থানের পরে গণমানুষের এতটা এই আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ সহ এই ফ্যাসিবাদের দোসর তাদের প্রতি ঘৃণা তৈরি হয়েছে, মানুষ আসলে তাদের নামটাও শুনতে চায় না। তো যার ফলে আমরা লক্ষ্য করেছি যে আমাদের নেতাকর্মী সহ বড় একটা অংশের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, তারা বলছে যে যেখানে জার্মানি কিংবা ইটালির মতো দেশে ফ্যাসিবাদের কারণে মুসোলিনির পার্টি কিংবা হিটলারের নাৎসি পার্টি নিষিদ্ধ হয়েছে, সেখানে বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে সবচেয়ে সন্ত্রাসী সংগঠন এবং হাতুড়ি হেলমেট বাহিনীর যারা তাণ্ডব চালিয়েছিল এই আন্দোলন সহ গত 1.5 দশকে, সেখানে ছাত্রলীগ এবং যুবলীগ ছিল অগ্রণী ভূমিকায়। তাদেরকে নিষিদ্ধ করার একটা ব্যাপক জন দাবি তৈরি হয়েছে বা দাবি উঠেছে। সেইখানে আমরা যেহেতু রাজনীতি করি, একটা উদীয়মান রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি, কাজে আসলে ওই আপনি যেটা বলছেন, আমরা রাজনৈতিক দল হিসেবে অবশ্যই আমরা সকলের প্রতি সহনশীল, সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থ চাহিদার পাশাপাশি সংখ্যালঘু মানুষেরও নিরাপত্তা, তাদের স্বার্থ দেখাও রাজনৈতিক দল হিসেবে এবং দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তো এই রাজনৈতিক দল সহ বিভিন্ন মানুষের যে দাবিটা উঠেছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগকে নিষিদ্ধ করা, আমরা যদি তার বাইরে আসলে অবস্থান নেই, সেক্ষেত্রে আমরা কিন্তু রাজনৈতিক দল হিসেবে জনমত হারাবো এবং বর্তমান সময়ের প্রাসঙ্গিকতা হারাবো। কাজে আমাদের কিন্তু এই জনগণের দাবির সাথে থাকতে হচ্ছে, এবং ছাত্রলীগকে তো ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে ওই ওই শেখ হাসিনা বা আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় আপনার একটা প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করেছে, আমি মনে করি সেই প্রক্রিয়ায় না গিয়ে বরঞ্চ তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শুনানি, তাদের অপকর্ম, যে ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করা প্রয়োজন, গত 15 বছরে যে ছাত্রলীগের অপকর্ম, সেগুলো তুলে ধরলে ছাত্রলীগকে 100 বছর এমনি নিষিদ্ধ করা যায়। কিংবা আওয়ামী লীগের যে অপকর্ম, এই যে কিন্তু জনাব নূর, প্রক্রিয়ায় করাটা বোধহয় উত্তম সিদ্ধান্ত। কিন্তু জনাব নূর, প্রজ্ঞাপন করে যদি নিষেধই না করা হবে, তাহলে এই সরকার বা এই সরকারের লোকেরা এত সেনসিটিভ কেন ওই অঞ্চল ওই পক্ষের কোনো একটা কথা শুনতে? যেমন ধরেন, আমি আমার উদাহরণ দিই। গতকাল আমি ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে ডাকলাম। এই সরকারের লোকজনে মনে হইল ও আয়সা একটা তথ্য দিবে, ও আয়সা একটা কথা বলবে, তারা পুরো পৃথিবী ঘুরে যাবে। আমি বিরক্ত হয়েছি হচ্ছে যে আইনটাকে আমি আগে দেখি নাই, দেখছি, কিন্তু আইনটা দেখার পরেও আমি বুঝছি যখন আপনি মানে একটা সাংবাদিক ভিকটিমের পক্ষে দাঁড়াবে, ভিকটিমের জায়গা থেকে যদি কেউ মনে করে তাকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে, সাংবাদিকের এথিক্যাল জায়গা হচ্ছে তাকে এটা না দেওয়া। হাওয়েভার তারা কিন্তু কারো কথাই শুনবে না, কারো কথাই জায়গা দিবে না, তাহলে তারা এটা কেমনে করবে?
মানে আমি আপনার সাথে কিন্তু 100% একমত। ছাত্রলীগ 15 জুলাই থেকে এই 5 আগস্ট পর্যন্ত কিন্তু না, গত 15 বছরে যা করছে ওদের 100 বার 100টা বিষয়ে 100 রকম শুনানি হওয়া উচিত। তাদেরকে জিজ্ঞেস করা উচিত তারা কখন কোথায় কিভাবে করছে। সাদ্দাম হোসেনকে জানতে চাওয়া উচিত যে 5 আগস্ট সে কোথায় ছিল, কেমনে পালাইলো, এটা জানতে চাওয়া উচিত সাদ্দাম হোসেনের কাছে। সেইটা আমি ট্রাই করছিলাম, কিন্তু ওনারা এটা পছন্দ করলো না। আপনারা এটা পছন্দ করলেন, এটা কেন, কারণটা কি? না না, আমি ব্যক্তিগতভাবে এতটা অসহিষ্ণু না। মানুষকে কথা বলতে দিতে হবে। আমাকে যারা পছন্দ করে না তারাও তো আমাকে নিয়ে অনেক সমালোচনা করে, অনেক কথা বলে, সেটা শোনার প্রয়োজন। এবং আমি আপনার প্রোগ্রামটা মনে করি হওয়া দরকার ছিল এই কারণে। এটা হচ্ছে আর একটা প্রবলেম হচ্ছে কি, এখন সোশ্যাল মিডিয়া এত জনমত হচ্ছে, লাইক হচ্ছে, দ্রুত শিফট হচ্ছে, এবং মানুষ ছোটখাটো ইস্যু এবং এতটা বিভ্রান্তি বা জনমত গঠন করার একটা সহজ পদ্ধতি তৈরি হয়ে গেছে মব জাস্টিসের মতো, যার ফলে অনেকে ওই যে বলছেন এখন আপনার মতো সাংবাদিক আপনার হিসাব করতে হয় যে আমি অমুককে ডাকলে পাবলিক আমাকে গালি দিবে কিনা, কি বলবে কিনা, কিংবা না আমি কেয়ার করি না পাবলিকের গালি, আমি কেয়ার করি না নূর। পাবলিকের গালি আপনি কেয়ার করেন, আপনি খেয়াল করেন নূর পাবলিকের গালি আমি কেয়ার করি না। আপনি খেয়াল করে দেখেন 50টা জায়গা থেকে 50টা মামলা হবে এই আওয়ামী লীগের বানানো একটা ল দেয়া 50টা জায়গা থেকে। তো এই হ্যারাসমেন্টটা বাংলাদেশে আমার অপারেশন আছে, আমি আমেরিকায় রেজিস্টার্ড হইতে পারি, বাংলাদেশে আমার অপারেশন আছে, সেখানে আমার রেজিস্টার্ড হইতে হবে। তো সেগুলো আমি কেন এই হ্যারাসমেন্টটা নিব? না, এটা এখন সেরকম এখন হইতো কিনা এটা তো আমরা জানি না, আপনিও জানেন না, কারণ এখন তো আর ওই আগের পলিটিক্যাল গভর্নমেন্টের মতো একেবারেই কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না। দ্বিতীয়ত আমরা এই আপনি মামলার কথাটা যেহেতু তুলেছেন, যখন আপনার কিছু সাংবাদিক আসলে যারা সরাসরি ইনভলভ না এই গণহত্যায় কিংবা ঘটনায় সুনির্দিষ্টভাবে, তাদের বিষয়ে আমরা কথা বলেছিলাম। যে ব্যবসায়ীকে মামলায় অন্তর্ভুক্ত করেছে, আমরা এরকমও শুনেছি যে সেই ব্যবসায়ীর কাছে মামলার এজাহার নিয়ে গেছে যে আপনাকে মামলার আসামি করা হবে, না হলে টাকা দিতে হবে আমাদেরকে 2 কোটি 5 কোটি। তো এখন এই মামলা নিয়ে কিছু লোক ব্যবসা করেছে, এবং এমনও শুনেছি যে যারা আপনার হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই পরিবারকে কিছু সহযোগিতা দিয়ে আপনার সাদা কাগজে তারা স্বাক্ষর নিয়ে এসেছে এবং এজাহারটা মনমতো সাজিয়েছে। যাদেরকে মনে হয়েছে ও মক্কে মামলায় দিলে পয়সাপাতি উঠানো যাবে বা একটা ব্যবসা করা যাবে, সেই সমস্ত লোককে মামলায় জড়ানো হয়েছে। এরকমের কিছু ঘটনা যখন আমাদের কাছে এসেছে, আমি সরাসরি আইজিপি এবং হোম অ্যাডভাইজার সহ বিভিন্ন জনের সাথে কথা বলেছি, তখন তারা পরিষ্কারভাবেই বলেছে যে যেহেতু একটা অস্বাভাবিক পরিস্থিতি, কে কোথা থেকে মামলা করছে, কার বিরুদ্ধে কি মামলা করছে, আমরা তো সবকিছু এত ডিটেলস জানার সুযোগ হচ্ছে না। আবার অনেক জায়গায় মামলা না নিলে সেখানে থানা ঘেরাও করা হচ্ছে, আর একটা উত্তেজিত পরিস্থিতি তৈরি করা হচ্ছে। কাজেই গ্রেপ্তার করলে যাচাই বাছাই করেই গ্রেপ্তার করা হবে। তো সেই ক্ষেত্রে এইটা আমি আপনার সাথে ওইখানে আপনার কথাটার আর কি উত্তর দিচ্ছি যে আগের মতো যে 64 জেলা আপনি কথা বললেই মামলা হবে, এইটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কারণ আপনার অনেক অপোজিশন লেভেলেও আপনার অ্যাকসেপ্টেন্সি আছে, ধরেন এর আগে যারা গভর্নমেন্ট ছিল তাদের লেভেলে নূর আমার কথাই হইতেছে না, নূর আমার কথাই হইতেছে না। নূর আমি বলি এটা পার্সোনাল, সেটা তো আমরা দেখেছি। নূর পার্সোনাল ঘটনাকে কেন্দ্র করে তো মানুষকে জাস্টিফাই করার সুযোগ নাই যে সে একটা অন্যায় করে ফেলছে, যা সে ফেসিবাদের দোষর হয়ে যাচ্ছে। এই যে আপনার একটা ট্যাগিং প্রবণতা, এটা এখনো আছে, এটা খুব দুঃখজনক। যে ব্যর্থতা বা ওনাদের দায়বদ্ধতার প্রসঙ্গটা আন্দোলন একটার পর একটা আসছে। আসলে দেখেন, এই 17 বছরের মাঝে তো নানান বঞ্চনা ছিল মানুষের, সেখানে সরকার কিন্তু এই মাত্র 6 মাসে 136টা আন্দোলনকে তারা মোকাবেলা করেছে এবং সেটাতে ফেস করেছে তারা। দ্বিতীয় হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে একদল ভারতে পালিয়েছে আর একদল পরাজিত হয়েছে। এখন যদি আমরা এটা জনগণের কথা যদি বলি, যে জনগণ তো এখন এটাও বলে যে একদল তো এখনো লন্ডনে আছে এবং আর একদল তো এখন এই দেশে বসে তারা ভারতের কোলে এতটা ঢলে পড়েছে যে বিগত 17 বছরের সরকার যা যা বলেছে এখন তারা ঠিক সেই কথাগুলোই, জামাতিকরণ হয়ে গেছে, আবুল বারাকাত সাহেব যেভাবে বলতেন, ব্যাংক জামাতিকরণ হয়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান জামাতিকরণ হয়ে গেছে। সৎ যোগ্য দক্ষ মানুষ যদি কোথাও বসে, সে যদি জামাত হয়, তাহলে তো দেশের 18 কোটি মানুষ জামাত। সেই কথা তো 24-এর আন্দোলনে আমাদের মা বোনেরা, ভাইয়েরা, ছাত্র জনতা তো এই কথা বলেই তো ফ্যাসিস্টদের সামনে বুক পেতে দিয়েছে। যদি আমি এটার কারণে যদি আমি জামাত হই, আমার কাছে মাসুদ ভাই জামাতিকরণ, মাসুদ ভাই আমি একটু বলে রাখি আমাদের আমরা একটু অবস্থাটা বলে রাখি। জামায়াতিকরণ হইলে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই। জামায়াতিকরণ হোক, পুরা বাংলাদেশ জামায়াতের গাইডবুক দিয়ে চলুক, এটা আরো ভালো। কিন্তু সেইটা জনগণের ম্যান্ডেট নিয়ে এসে করা উচিত না। আপনাদেরই তো ভোটের জন্য অস্থিরতা থাকা উচিত। এটা তো আমরা বলছি না, এটা বলছি যে কেউ কেউ যখন এটা বলেন তখন তো এটা দুর্ভাগ্যজনক
এটা দুঃখজনক না? আর আপনি যে কোশ্চেন করেছেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাও তো কোনো দলের হওয়ার কোনো সুযোগ নেই। এটা তো জনগণের সরকার, জনগণের অন্তর্বর্তীকালীন সরকার। কোনো পছন্দের দল থাকে, থেকে পছন্দের থাকে না, এটা তো নামই পছন্দ। বলা না, এটা তো নামই বলা হয়েছে হ্যাঁ, মানে নির্দলীয়, পছন্দের নির্দলীয় পছন্দের অন্তর্বর্তীকালীন সরকার। না, এই পছন্দ অপছন্দের প্রশ্নটা তো আপনি আইডেন্টিফাইড করতে পারবেন না। পছন্দ অপছন্দ ডিপেন্ড করবে হুম, যে তিনি সততার সাথে, দেশপ্রেমের সাথে কাজ করতে গিয়ে যদি হুম। হেলালবার সাথে মিলে যায়, তিনি হেলালবার মানুষ। তিনি যদি আপনার সাথে মিলে যায়, আপনার মানুষ। তিনি যে আমার সাথে মিলে যান, আমার মানুষ। যদি সেটা 18 কোটি মানুষের সাথে মিলে যায়, তিনি 18 কোটি মাসুদ মানুষের। ভাই আপনার সাথে তো তিনি তো বুদ্ধি কোনো দিয়ে একজন ব্যক্তির হবে না। মাসুদ ভাই আপনার সাথে তিনি তো তো আর কোনো ব্যক্তির হবে না। না মাসুদ ভাই না, এটা করাটা তো ঠিকও হবে না, আপনার সাথে এটা তো কেউ বলতেও আপনার পারবে না সাথে তো এবং বলাটাও ঠিক হবে না। মাসুদ ভাই আপনার সাথে তো বুদ্ধি দিয়ে কথা দিয়ে কোনোটা দিয়ে পারবো না না। না না, প্লিজ। সরল করে বলি যে মাসুদ ভাই আপনারা যখন আর্মি আপনাদেরকে ডাকছিল তখন কি আপনাদেরকে কোনো উপদেষ্টাদের নাম দিতে বলছিল যে এই 5 জন যারা দেশ চালাবে তাদের মধ্যে থেকে এই 5 জনের কথা বলেন? সেটা তো শুধু আমাদের না, সেটা সব দলের কাছে। আপনাদেরকে ওনারা, ডাকছিল আমি কিনা? আমি 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 যেতটুকু জানি হ্যাঁ। যে অলমোস্ট সব দলের কাছ থেকেই তারা পরামর্শ প্রস্তাবনা নিয়েছেন। সেই প্রস্তাবনা কোনো দলই তার দেশপ্রেম, তার দক্ষতা, যোগ্যতা, আমানতদারিতার প্রশ্নে সেটা কেউই ওপেন করে নাই। আবার কেউই কিন্তু কোনো দল হিসাবে তাকে দেয় নাই, দিয়েছে যে দেশের এই ক্রান্তিকালে জি। প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করতে পারবে এবং আমাদের ছাত্র জনতার যে এক্সপেকটেশন, উই ওয়ান্ট জাস্টিস, সহ ফ্যাসিস্ট এবং স্বৈরাচার যেন আর কোনোভাবে মাথাচাড়া দিতে না পারে, বিগত স্বৈরাচারের এবং ফ্যাসিস্টদের যাতে বিচারটা Absolutely. নিশ্চিত করা যায়, সেরকম কিছু Absolutely. মানুষকে বাছাই করার ক্ষেত্রে সব দলই সহযোগিতা করেছে, জামাত ইসলামী সহযোগিতা করেছে। অ্যাবসলিউটলি। আপনারা যখন উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হইলো বা পরবর্তীতে উপদেষ্টা পরিষদ 3 জন 4 জন, এই উপদেষ্টা পরিষদে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের সবাইকে নিয়ে মোটামুটি খুশি আছেন তো, বা ঠিকই আছে মনে করছেন? আমরা আমরা কারো উপরে খুশিও হইনি, আমরা কারো উপরে বেজারও হইনি। আমরা প্রত্যেককে এই দেশের এখন প্রতিনিধিত্ব করার মতো একজন ব্যক্তি মনে করেছি। প্রয়োজনে কারো ব্যাপারে আমরা কথা বলেছি। আমরা যেমন শিক্ষা কোনো সংস্কারের প্রশ্নে যখন তারা কথা বলেছে, আমরা কিন্তু বলেছি কোনো যে শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তাকে এ ব্যাপারে সতর্কতার সাথে, এবং যে কমিশন করেছেন সেই কমিশনের ব্যাপারে আমরা খুব শক্ত কথা কোনো বলেছি। সুতরাং আমরা যেমন সরকারের ভালো দিকগুলো তুলে ধরেছি, আবার সরকারের ব্যর্থতা বা কোনো অদূরদর্শিতা বা তাদের কোনো দুর্বলতা থাকলে সেটাও আমরা তুলে ধরেছি। আমরা সব একেবারে একেবারে বলা যায় যে আবেগ এবং অনুভূতির ঊর্ধ্বে উঠে শুধুমাত্র এই 2024-এর আমাদের ছাত্র জনতার যে শাহাদাত, তাদের হাত পা হারানোর যে অভ্যুত্থান, এটা যেন তারা ধারণ করে, এই কথাটা আমরা বারবার প্রত্যেককেই স্মরণ করেছি। ইন্ডিভিজুয়ালি আমরা কাউকে ওন করিনি, আবার কাউকে ডিফেন্ড করিনি। মাসুদ ভাই তাহলে কোনো রিপোর্ট কার্ড বানান না আপনারা এই উপদেষ্টাদের সম্পর্কে? না, এটা তো আমরা কারোর জন্য এটা যথার্থ মনে করি না। ওকে, ঠিক। সময় প্রায় পার করছে। 3 মাসের সরকারের কার্যক্রম এবং জনপ্রত্যাশা, রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে নাগরিক সমাজ, সেইটা কতখানি হয়েছে আসলে সেইটা মূল্যায়ন করার জন্য প্রথমত 3 মাস সময় একেবারেই পর্যাপ্ত সময় না। দেশের অর্থনীতি, সামাজিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা গত 1.5 দশকে যেভাবে আসলে পুরো রাষ্ট্র কাঠামোকে একদলীয় শাসন ব্যবস্থায় রূপ দিয়ে কার্যত ভেঙে ফেলা হয়েছে বা ধ্বংস করা হয়েছে, সেখান থেকে ঠিক করতে, এই রাষ্ট্র কাঠামোকে ঠিক করতে একটু সময়ের প্রয়োজন। যার ফলে 3 মাসের মধ্যে সরকারের খুব বড় কোনো সাফল্য কিংবা সরকারের সফলতার মূল্যায়ন করাটা একটু ডিফিকাল্ট। তবে তারপরেও আমি মনে করি যে এই সরকার, আপনি নিশ্চয়ই জানেন, মনে হয় না যে বাংলাদেশের গত 53 বছরে এই সরকারের মতো এইভাবে কেউ আপনার সর্বদলীয় সমর্থন পেয়েছে। একটা গণঅভ্যুত্থান পরবর্তী সরকার হিসেবে বাম, ডান, জামাত, বিএনপি, গণ অধিকার, সমস্ত রাজনৈতিক দল, মানে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল সরকারকে সমর্থন করেছে। কিন্তু এটা ঠিক যে সেখানে আমি মনে করি যে 3 মাসে জনপ্রত্যাশা পূরণে সরকার অনেকখানি ব্যর্থ। জন আকাঙ্ক্ষাকে ধারণ করে সরকার সামনে আগাতে পারছে না, যার ফলাফল হচ্ছে আপনি না, কিন্তু জনাব নূর, মানে ভোট ছাড়া, মানে নির্বাচন ছাড়া জন আকাঙ্ক্ষা বোঝার কি কোনো কায়দা আছে? মানে আপনি এটা ঠিকই বলেছেন যে অনেক ধরনের জায়গা থেকে, নানা ধরনের বিপরীতার্থিক জায়গা থেকে এই সরকার সমর্থন পেয়েছে বটে, কিন্তু সরকার যারা পরিচালনা করছেন তারা জন আকাঙ্ক্ষা কি করে বুঝবেন? মানে তাদের তো জন আকাঙ্ক্ষা বোঝার কোনো উপায় তো তাদের মধ্যে নাই। তার ফলে আমরা যেটা দেখছি, যখন এই সরকারের যেইটা মনে হচ্ছে তারা সেইভাবেই আসলে
কাজ করতে যাচ্ছেন, করছেন, প্রতিক্রিয়া জানাচ্ছেন, মানে তাদের যখন যেটা মনে হচ্ছে, সেটা ভালো খারাপ উদ্দেশ্য নিয়ে আমি প্রশ্ন তুলছি না, আমি প্রশ্ন তুলছি হচ্ছে যে জন আকাঙ্ক্ষা বোঝার কোনো ক্ষমতা এই সরকারের রয়েছে কিনা, বা এই সরকার যারা পরিচালনা আর করছেন হচ্ছে তারা একটা রয়েছে কিনা। হ্যাঁ, প্রোগ্রামের ব্যাকগ্রাউন্ডে বোধহয় কিছু মানুষের কনভারসেশনের শব্দ আসতেছে। এটা প্রোগ্রাম- আমাদের টেকনিক্যাল যারা না, একটু আমি বলি দেখলে ভালো হয়। প্রোগ্রামের ব্যাকগ্রাউন্ডে মানে শব্দ আসছে, কারণ হচ্ছে যে আমি আপনি সেই শব্দ শুনতে পাচ্ছি, সেটি হচ্ছে যে কারণ হচ্ছে যে আমাদের প্রফেসর নিত্রা উনি এইমাত্র এসে আমাদের সাথে যুক্ত হয়েছেন, তার মাইক আসলে টেস্ট করা হচ্ছে, মানে মানে আচ্ছা, না, thank you, জি, ম্যাডাম, লাইভ অনুষ্ঠানে ধন্যবাদ। আসলে মাইক টেস্ট করতে হয়, একটু সময় লাগে, কিন্তু প্রফেসর নিত্রা একটু না, না, না। পরে এসছেন, হ্যাঁ, আমরা জি, দেখবো। আমাদের আরেকজন আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জি সম্মানিত জি, শিক্ষক, বিশেষ করে জি, আমরা এই জনাব নুরুল হক নূর, আমি যেটা বলছিলাম 2018 সালে হ্যাঁ, জনাব নূর, আমি যেটি বলছিলাম যে আপনি বলছেন যে জি, জি, জি। আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা বোঝার কোনো উপায় এই সরকার জি, আছে আমি কিনা? আমি- জি রাইট। না, না, এখন নির্বাচন, এটা ঠিক যে নির্বাচন জনগণের মত প্রকাশের কিংবা রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের জনপ্রিয়তা যাচাইয়ের একটা মাধ্যম, কিন্তু এখন এই সরকারকে তো আর নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাই করতে হবে না, বা সেই সুযোগটা নাই, কারণ ওনারা তো একটা সংকটকালীন সময় দায়িত্ব নিয়েছে দেশকে একটা সঠিক ট্র্যাকে তোলার জন্য। তো এখন মানুষের যে প্রত্যাশাটা ছিল যে আপনার ধরেন বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন সকলে মিলে ছাত্ররা একটা গণ অভ্যুত্থান ঘটালো এবং একেবারেই পয়েন্ট অফ নো রিটার্ন থেকে আন্দোলন করেছি। যেমন আমি 18ই জুলাই দিবাগত রাত 19 জুলাই গ্রেপ্তার হয়েছি, বিএনপি, জামাত, বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়েছে। সরকার যদি আজকে না পরিবর্তন হতো, আমাদের কিন্তু নির্ঘাত অন্তত 2-4 বছর জেলে থাকা লাগতো, এবং এই ঘটনায় 5ই আগস্টের পূর্বে যত মামলা হয়েছে সমস্ত মামলায় কিন্তু আমাদেরকে আদালতের বারান্দায় বারান্দায় হাজিরা দিতে দৌড়াতে হতো। তো আমাদের একটা প্রত্যাশা ছিল, এবং আমি মনে করি আমরা যেহেতু রাজনৈতিক দল, ধরেন আমার একটা রাইজিং দল, আমি একটা দলের প্রতিনিধিত্ব করি, আমাদের কর্মী সমর্থক সংখ্যা কম হতে পারে, আবার বিএনপি একটা বড় রাজনৈতিক দল, জামাত কিংবা অন্যান্য বামপন্থী রাজনৈতিক দল একটা বড় রাজনৈতিক দল। তো এই রাজনৈতিক দলগুলোর বা নেতা কর্মী এবং সাধারণ মানুষের একটা প্রত্যাশা ছিল যে জাতীয় সংকট থেকে উত্তরণে সরকার আন্দোলনকারী অংশীজনদের নিয়ে, এবং যারা গত 15 বছরে বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলেছে, অবস্থান নিয়েছে, তাদেরকে নিয়ে একটা জাতীয় সরকার করবে বা জাতীয় ঐক্যমতের সরকার করবে, যেই সরকারের মাধ্যমে রাষ্ট্রের যে আমরা এই যে কাঠামোগত পরিবর্তনের কথা বলছি, ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাষ্ট্র ব্যবস্থার দিকে যাওয়া, সেই দিকে সরকার হাঁটবেন। প্রথমে সরকার গঠনে সরকার মানুষকে হতাশ করেছে, যে কিছু একেবারেই আন্দোলনের অংশীজনদের আমি মনে করি যে বাদ দিয়ে শুধুমাত্র একটা অংশ অর্থাৎ ছাত্রদেরকে প্রাধান্য দিয়ে আর তাদের মন মতো করে সরকারের কাঠামোটা বা সরকারটা গঠন করেছে, সেখানে মানুষের একটা বড় ধরনের হতাশা বা ধাক্কা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, সরকারের 3 মাসের কর্মকাণ্ডে আমরা দোদুল্যমান অবস্থা লক্ষ্য করেছি, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকারের ধীরতা আমরা লক্ষ্য করি নাই। জনাব নূর, আমাদের সাথে অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা যুক্ত হয়েছেন, আমরা সামিনা লুৎফা নিত্রাকে স্বাগত জানাই। পাশাপাশি একটি জিনিস আপনার কাছ থেকে একটু জেনে রাখি, আমরা যাব আবার কাছে, যে